আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাইরে নিরাপত্তা কিন্তু বাড়ানো হয়েছে এবং গতকালকেই সুপ্রিম কোর্ট বিভাগ থেকে এই ট্রাইব্যুনালের বাইরে যেন সেনাবাহিনী মোতায়েন করা হয় তেমন একটি চিঠি দেওয়া হয়েছিল সেনানিবাসে। তার প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখছি যে আজকে সকাল থেকে এই ট্রাইব্যুনালের ঠিক বাইরেই সেনা মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনীর পাশাপাশি আমরা দেখছি বিজিবি এবং পুলিশের সদস্যরাও কিন্তু এই ট্রাইব্যুনালের ঠিক বাইরে মোতায়েন করা হয়েছে। অর্থাৎ এই মামলার তারিখ কবে জানা যাবে সেটি জানানোর পরেই কিন্তু কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকা লকডাউন একটি কর্মসূচি ঘোষণা করা হয় এই 13 নভেম্বর। তারপরেই কিন্তু দেশ আমরা বেশ কিছুটা উত্তাল দেখি এবং দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে রাজধানী সহ রাজধানীর বাইরেও। তার পরিপ্রেক্ষিতে কিন্তু যেহেতু আজকে ট্রাইব্যুনালের এই জায়গাটি থেকেই মামলার রায় কবে দেওয়া হবে সেই তারিখ জানানো হবে, সেজন্য কিন্তু এই জায়গাটিতে আইন শৃঙ্খলা বাহিনীর একদম নিচ্ছিদ্র নিরাপত্তা আমরা দেখছি এবং ভেতরে যারা প্রবেশ করছেন তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ এবং তাদের যে চেকিং যেটি রয়েছে স্বাভাবিক সেই চেকিং এর মাধ্যমেই কিন্তু আজকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন, গণমাধ্যম কর্মীদের যাদের নাম রয়েছে তালিকায় শুধুমাত্র কিন্তু তাদেরই এই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এছাড়া আমরা গত 2 দিন আগেই দেখছিলাম যে এই ট্রাইব্যুনালকে ঘিরে কিন্তু যত প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতিগুলো কিন্তু সম্পন্ন করা হয়েছে। সেক্ষেত্রে নিরাপত্তা থেকে শুরু করে অন্যান্য যে প্রস্তুতিগুলো রয়েছে সেই প্রস্তুতিগুলো কিন্তু নেওয়া হয়েছে। আমি একটু জানিয়ে রাখতে চাই 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি হেলিকপ্টারে করে ভারত পালিয়ে যান এবং তারপর কিন্তু অন্তর্বর্তী সরকার গঠন হবার পরে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে সেই অপরাধের জন্য কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটি আবারও চালু করা হয়। এর আগে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছিল এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং পরবর্তীতে কিন্তু 5ই আগস্টের পরে কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টের যে মানবতা বিরোধী অপরাধগুলো হয়েছে সেই মানবতা বিরোধী অপরাধের মামলাগুলো চলমান হয় এবং শুরু হয়। সেক্ষেত্রে কিন্তু প্রথম মামলা হিসেবে এখানে নথিভুক্ত করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের মামলা এবং তাদের বিরুদ্ধে মোট 5টি অভিযোগের ভিত্তিতে কিন্তু তাদের একটি মামলা রয়েছে এবং সেই অভিযোগগুলো যদি আমি একটু জানাই সেক্ষেত্রে বলা হয়েছে এই 5টি অভিযোগের প্রথমটি 2024 সালের 14ই জুলাই গণভবনে সাবেক প্রধানমন্ত্রী তিনি কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছিলেন তাদেরকে রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি বলে কিন্তু উস্কানি দিয়েছেন এবং সেটির পরবর্তীতে কিন্তু যখন আন্দোলন শুরু হয় ছাত্র জনতার অর্থাৎ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলন যখন আরো বড় আকার নেয় তখনই কিন্তু আমরা দেখি যে সেখানে হেলিকপ্টার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা বিভিন্ন মারণাস্ত্র ব্যবহার করেন এবং সেই মারণাস্ত্র ব্যবহারের ফলে বিভিন্ন হিসাবে কিন্তু প্রায় 1400 মানুষ এই আন্দোলনে নিহত হয়েছে এবং প্রায় 20,000-এর বেশি মানুষ আহত হয়েছে। সেই বিষয়টির কথাও কিন্তু বলা হচ্ছে যে হেলিকপ্টার, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকে নির্মূল করার যে চেষ্টাটি ছিল তিনি সেই আন্দোলন নির্মূল করার চেষ্টা করেছেন এবং একই সঙ্গে এই আন্দোলনের সূত্রপাত এই আন্দোলনের বিস্ফোরণটি যেখান থেকে আরো বেশি ঘটে সেটি রংপুরের বেরুবির অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যা করার পর সেটি কিন্তু তৃতীয় অভিযোগ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং চতুর্থ অভিযোগ ঢাকার চানখারপুলে 5ই আগস্ট সকালবেলা নিরীহ ছাত্র জনতার উপর পুলিশ আক্রমণ করে এবং সেখানে কিন্তু মোট 6 জনকে গুলি করে হত্যা করা হয় সেই অভিযোগটি রয়েছে এবং পঞ্চম অভিযোগ হিসেবে নথিভুক্ত করা হয়েছে আশুলিয়ায় নিরীহ ছাত্র জনতার মরদেহ অর্থাৎ তাদেরকে মেরে ফেলার পরে সেই মরদেহগুলো পুড়িয়ে দেয়া। অর্থাৎ এই 5টি অভিযোগের ভিত্তিতে কিন্তু আমরা দেখেছি যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমে একটি প্রতিবেদন দাখিল করা হয়, তদন্ত প্রতিবেদন, এবং 12ই মে সেই প্রতিবেদনটি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেয় প্রসিকিউশন এবং পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে জুলাই মাসের 1 তারিখে সেই অভিযোগটি আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং 10 জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর
আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এবং সেই দিনই কিন্তু এই মামলার যে মোট 3 জন আসামি, সেই 3 জন আসামির মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তারা দুইজন যেহেতু পলাতক রয়েছে, একমাত্র আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তিনি কিন্তু শুধুমাত্র পুলিশের হাতে ধরা পড়েছেন এবং তিনি রাজসাক্ষী হিসেবে, অর্থাৎ তিনি দোষ স্বীকার করে তিনি রাজসাক্ষী হিসেবে এই মামলায় আবেদন করেন এবং সেই আবেদনটি কিন্তু গ্রহণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এবং পরবর্তীতে এই মামলার সাক্ষ্য গ্রহণ এবং শুনানি শুরু হয়। সেক্ষেত্রে আমি যদি একটু জানিয়ে রাখি, এই মামলার যে তদন্ত প্রতিবেদন যেটি দেওয়া হয়েছে, সেই তদন্ত প্রতিবেদন কিন্তু 8,000 পৃষ্ঠার উপরে। সেই 8,000 পৃষ্ঠার উপরে যে তদন্ত প্রতিবেদনটি রয়েছে, সেই প্রতিবেদনের মধ্যে জুলাই আগস্টে এই গণ অভ্যুত্থান চলাকালে যে নানা রকম হত্যাকাণ্ড যেভাবে সংগঠিত হয়েছে, এবং একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার নেতাকর্মীদের এবং ঊর্ধ্বতন যারা ছিলেন তাদেরকে যে ফোনের মাধ্যমে বিভিন্ন জায়গায় মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা দিয়েছেন, সেই বিষয়গুলো কিন্তু নথিভুক্ত করা হয়েছে এই তদন্ত প্রতিবেদনের মধ্যে। এবং আমি যদি একটু বলি যে পরবর্তীতে 6 দিন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ 6 দিন সাক্ষ্য গ্রহণ শুনানি অনুষ্ঠিত হয়, এবং সেখানে সাক্ষ্য দিতে কিন্তু এসেছিল আবু সাঈদের বাবা এসেছিলেন এবং অন্যান্য যারা এই জুলাই আগস্ট আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের স্বজনেরা এসেছিলেন, এবং একই সঙ্গে যারা আহত হয়েছিলেন জুলাই আগস্ট এই আন্দোলনে, সেই আহতদেরও কিন্তু বেশ কয়েকজনকে আমরা দেখেছি যে সাক্ষী হিসেবে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এবং একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন সমন্বয়কও কিন্তু, এবং বর্তমান সরকারে যারা রয়েছেন এবং পরবর্তীতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, তারাও কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে তারা তাদের সাক্ষ্য দিয়ে গেছেন। এবং সেই সাক্ষ্য গ্রহণের পরে গত 23 অক্টোবর অ্যাটর্নি জেনারেল তিনি কিন্তু রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে তিনি তার মতামত এখানে তুলে ধরেন, এবং তার পরেই এই জায়গাটিতে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারপতি তিনি কিন্তু মামলার তারিখ কবে ঘোষণা হবে সেটির জন্য 13ই নভেম্বর দিন নির্ধারণ করে, এবং আজকেই সেই 13ই নভেম্বর, অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে দেখি সকাল 11টার কিছুক্ষণ পরে 11টা থেকে 12টার মধ্যে কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোর্ট সেটি বসে, অর্থাৎ হয়তোবা 11টার পরে যে কোনো সময় কোর্টটি বসবে, এবং কোর্ট বসার পরে তারা সিদ্ধান্ত নেবে যে তারা এই মামলার এই যে শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের মামলা, সেই মামলার রায়ের তারিখ কবে জানানো হবে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি যে আদালতের যে নিশ্চিদ্র নিরাপত্তা, সেই নিরাপত্তা ব্যবস্থাটি এবং এই মামলার যে আসামি যারা গ্রেপ্তার রয়েছেন সেই আসামিদেরকেও কিন্তু আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম যে প্রিজন ভ্যানে করে তাদেরকে নিয়ে আসা হয়েছে, এবং যারা কর্মকর্তা রয়েছে এই আদালতের যারা কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে এখানে এসে আসছে আমরা দেখছি। এবং তবে সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে এই মামলার রায়ের তারিখ ঘোষণা নিয়ে কিন্তু সারা দেশেই আমরা দেখছি যে বেশ থমথমে পরিস্থিতি। সেক্ষেত্রে রাজধানীতে বেশ কয়েকটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে, বেশ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণ করা হয়েছে, এবং তারপরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এই পুরো রাজধানী জুড়েই কিন্তু আমরা দেখছি যে তাদের সতর্ক অবস্থান রয়েছে, এবং ট্রাইব্যুনালও তার বাইরে নয়, ট্রাইব্যুনালেও কিন্তু আমরা দেখছি যে যেহেতু এই জায়গাটি থেকেই মামলার রায় কবে হবে সেটি জানানো হবে, সেক্ষেত্রে এই জায়গাটির নিরাপত্তাও কিন্তু আমরা দেখছি যে যথেষ্ট পরিমাণে নেওয়া হয়েছে। এবং আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, গতকালকে কিন্তু আরেকটি মামলার শুনানি শেষে প্রসিকিউশন অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে 4 জন প্রসিকিউটর রয়েছেন তাদের মধ্যে একজন কিন্তু আমাদের সাথে কথা বলেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই যে বাইরে যে বিশৃঙ্খলা সেটি আসলে একটি ষড়যন্ত্রের অংশ, এবং রায়কে আসলে অন্যভাবে নিতে বা জনগণকে বিভ্রান্ত করতেই কিন্তু এই বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। তবে তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজকেই মামলার রায় কবে হবে সেই তারিখটি হয়তোবা জানানো হবে,
এবং সেক্ষেত্রে কিন্তু প্রসিকিউশন টিম যারা রয়েছেন প্রসিকিউশন টিম তারা যে আসামি রয়েছে অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল মামুন তাদের সর্বোচ্চ সাজা দাবি করেছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে সর্বোচ্চ সাজা হবে তেমনটি তারা প্রত্যাশা করছেন। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সব শেষ।